কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমন্ত্রণ জানাচ্ছি আজকে ফিজিক্স ক্লাসে। গত লেকচার, যেটা 15 নম্বর, এই লেকচারটা একটু বড় হয়ে গেছে। তোমরা একটু ভাগ ভাগ করে নিয়ে পড়বে। তোমাদের যে সময় একটু দরকার সেই হিসেবে তোমরা ওই লেকচারটা তোমরা দেখে দেখে পড়বে। আর তোমাদের যে ইউটিউব চ্যানেলে তোমাদের যে লেকচারগুলো আমি দিচ্ছি, এতে তোমাদের সুবিধা অনেকটাই আছে। কারণ কি, তোমাদের যখন ক্লাসে হোক আর প্রাইভেট পড়াই হোক, সবসময় কিন্তু অতটা মনোযোগী হয়তো থাকে না। কোনো কোনো সময় থাকা হয়, কোনো সময় বিভিন্ন কারণে থাকে না, যার জন্য তোমরা হয়তো কিছু বুঝো কিছু বুঝো না। কিন্তু এই যে ইউটিউব চ্যানেলে যেগুলো দেওয়া হচ্ছে লেকচারগুলি, এগুলি তোমরা তোমাদের সুবিধা মতো যে সময় তোমাদের ভালো লাগে বা যে সময় তোমাদের সুযোগ থাকে, তখন তোমরা এগুলি সুন্দর করে দেখবে। আবার দেখে আবার সাথে সাথে সেইগুলি পড়বে। তোমাদের সুযোগ সুবিধা মতো তোমাদের যেটুকু দরকার ঠিক সেটুকু করলা। আবার পরে যখন পরবর্তী অংশটুকু আবার পরে পড়লে, এতে তোমাদের সুবিধা মতো তোমরা এটি কাজে লাগাতে পারবে। আর এখানে তোমাদের আমরা যে চ্যানেল যে ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। তোমরা মনে করো যাদের ল্যাপটপ আছে বাসায়, তারা ইচ্ছা করলে ল্যাপটপে ডাউনলোড করেও দেখতে পারো, দিলে আরও বেশি সুবিধা হবে। আর তোমাদের যেহেতু আমি লেকচারগুলো বানাচ্ছি, আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা নিজেরা যেমন দেখবে, তেমন তোমাদের যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আছে তাদেরকে তোমরা এগুলা শেয়ার করে দিবে, তোমাদের নিজেদের দায়িত্বে শেয়ার করে দিবে। তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। যাই হোক, বেশি কথা না পারি, আজকে পড়া শুরু করি। আজকে তোমাদের যেগুলি পড়াবো তার মধ্যে প্রথম যেটা অপরিবাহী অন্তরক বা ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। অপরিবাহী বা অন্তরক এবং ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই দুটি সম্বন্ধে আমরা আলোচনা করব। কারণ এই দুটি খুবই ইম্পর্টেন্ট দুটা বিষয়। তোমরা খুব ভালো করে পড়বে এবং খুব ভালো করে বুঝতে হবে। তোমাদের আগে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর ভিতরে যদি পড়া থাকে তাহলে এগুলো আরো বুঝতে সুবিধা। তাহলে এই যে যে দুটি বিষয়, একটা হচ্ছে অপরিবাহী বা অন্তরক। এটি কাকে বলে এটা তোমরা সবাই জানো, যে যে সমস্ত পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না এবং যার ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, তাকে বলা হয় অপরিবাহী বা অন্তরক। তিনটা মাধ্যম আছে আমরা জানি তড়িৎ প্রবাহের জন্য। তার মধ্যে একটা আছে তোমার অন্তরক, একটা পরিবাহী, একটা অন্তরক, আর একটা অর্ধ পরিবাহী। তাহলে অন্তরকটা আমরা জানতে চাই, অপরিবাহী বা অন্তরক। তাহলে সে অন্তরক আমরা এইমাত্র বললাম, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না অথবা যার ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে না, তাকে বলা হয় অন্তরক অথবা অপরিবাহী। এটার একটা উদাহরণ আমরা বেশ কয়েকটা জানি, যেমন কাঁচ, রবার, ইবোনাইট, এই সমস্ত। এগুলো হচ্ছে তোমার প্লাস্টিক, এগুলো হচ্ছে অপরিবাহী অথবা অন্তরক। আচ্ছা, সমস্যা আছে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটি তোমরা কখনোই শুনো নাই, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা আগে যে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কিন্তু এখন তা না, এখন পড়াচ্ছি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তোমাদের কোনো এক বছরে এই বোর্ডে একটা প্রশ্ন এসেছিল যে পরাবৈদ্যুতিক পদার্থ কাকে বলে। কিন্তু তোমাদের বেশি অংশ স্টুডেন্ট নিয়ে আমি দেখলাম খাতায় যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে এটা লিখে আসছে। বেশিরভাগ লিখতেও পারেনি, দুই চারজন যারা লিখছে তারা পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে লিখছে। আসলে তো তা না। পরাবৈদ্যুতিক পদার্থ এটাও এক ধরনের পদার্থ এবং এটাও এক ধরনের অন্তরক, কিন্তু তার মধ্যে অন্তরকের মধ্যে একই জিনিস না। অর্থাৎ এর ভিতর দিয়েও তড়িৎ প্রবাহিত হয় না, এই সমস্ত পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, কিন্তু এই সমস্ত পদার্থ বৈদ্যুতিক ফলাফলকে প্রবাহিত করে। অর্থাৎ এই সমস্ত পদার্থ যদি কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা যায়, তাহলে সেখানে কি হয়, আবিষ্ট আধানের সৃষ্টি হয়। আধানের সৃষ্টি হয়, কিন্তু আমরা জানি আধান থাকলে কিন্তু তড়িৎ প্রবাহ হতে পারে, কিন্তু এর ভিতরে তড়িৎ প্রবাহিত হয় না। এই সমস্ত পদার্থকেই বলা হয় ডাইইলেকট্রিক অথবা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে তোমার এটা তোমরা বুঝলা যে সমস্ত পদার্থ কিন্তু অন্তরকই, কিন্তু তার মধ্যে কিছু হলেও কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না ঠিকই, কিন্তু এটা বৈদ্যুতিক ফলাফলকে কি করে, প্রভাবিত করে। এবং এর ভিতরে কি হয়, যদি এই সমস্ত পদার্থগুলো যদি কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা যায়,
তাহলে সেখানে আবিষ্ট আধানের সৃষ্টি হয়, কিন্তু তাই বলে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। এই সমস্ত পদার্থকেই বলা হয় ডাইলেকট্রিক পদার্থ অথবা পরাবৈদ্যুতিক পদার্থ। আচ্ছা, এই দুটো উদাহরণগুলো আমরা একটু পরে দিচ্ছি। আচ্ছা, এখন কি হয় সেটা আমরা একটু দেখি। এই সমস্ত পদার্থকে যখন আমরা কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করব, তখন কি হয়, এর যে পরমাণুগুলো আছে সেগুলা যে ধনাত্মক চার্জগুলা, যেগুলা ধনাত্মক চার্জগুলো সেগুলো তড়িৎ ক্ষেত্রের দিকে যাবে, আর ঋণাত্মক চার্জগুলা সেগুলা কি করবে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যাবে। তার ফলে কি হবে, প্রত্যেকটা অণু একটা করে দ্বিমেরুতে পরিণত হয়। দ্বিমেরু তো তোমাদের জানা আছে যে দুইটা চার্জ থাকবে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ, এটা একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, তাহলেই হবে দ্বিমেরু। তাহলে এখানে এই ডাইলেকট্রিক পদার্থগুলা যখন কোনো ক্ষেত্রে অথবা বৈদ্যুতিক ক্ষেত্রে স্থাপন করা যায়, তখন এই পজিটিভ চার্জগুলা কি করবে, তড়িৎ ক্ষেত্রের দিকে ধাবিত হবে, আর ঋণাত্মক চার্জগুলা তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যাবে, সরে যাবে। তার ফলে কি হবে, এখানে প্রত্যেকটা এই পদার্থের অণুগুলা এক একটা দ্বিমেরুতে পরিণত হবে। এবং এই যে যে সৃষ্ট দ্বিমেরু, এই সমস্ত পদার্থের সৃষ্ট দ্বিমেরু, এই যে আবিষ্ট দ্বিমেরু, এর ফলে এখানে কি হচ্ছে, দ্বিমেরু আবেশ, এই দ্বিমেরু আবেশ প্রক্রিয়াকেই বলা হয় পোলারাইজেশন অথবা পোলারায়ন। তাহলে এই সমস্ত পদার্থের যে সৃষ্ট দ্বিমেরু আবেশ প্রক্রিয়া ঘটে, এটারই বলা হয় পোলারাইজেশন অথবা পোলারায়ন। এই জিনিসটাও পরীক্ষায় তোমাদের কোনো এক বছর এসেছিল, পোলারায়ন। তাহলে তোমরা লেখো পোলারায়ন কাকে বলে অথবা পোলারাইজেশন। পোলারায়ন বাংলা অথবা পোলারাইজেশন। তাহলে এখানে যে এই যে যে ঋণাত্মক চার্জ আর ধনাত্মক চার্জ দুই দিকে সরে যায়, দ্বিমেরু সৃষ্টি হলো, এই ঘটনা বা এইটারই বলা হচ্ছে পোলারাইজেশন অথবা পোলারায়ন। একটু সুন্দর করে যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে এই সমস্ত পদার্থের সৃষ্ট যে দ্বিমেরু, আবিষ্ট দ্বিমেরু, এটার যে আবেশ প্রক্রিয়া, এই দ্বিমেরু আবেশ প্রক্রিয়াকেই বলা হয় পোলারাইজেশন অথবা পোলারায়ন। অর্থাৎ এখানে যে দ্বিমেরু সৃষ্টি হচ্ছে, এটি হচ্ছে এইটাই বলা হয় পোলারাইজেশন অথবা পোলারায়ন। তাহলে এই যে আমরা দেখলাম যে পোলারায়ন, তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এই সমস্ত পদার্থে যে যে পোলারায়ন ঘটে, এই জন্য এটারই বলা হয় হচ্ছে ডাইলেকট্রিক। তাহলে যে সমস্ত পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে পোলারায়ন ঘটে অথবা পোলারাইজেশন যদি ঘটে, তাহলে তাকে বলা হয় ডাইলেকট্রিক পদার্থ। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলা অন্তরকে কিন্তু কোনো পোলারাইজেশন হয় না, আর ডাইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে। তাহলে এটা তোমরা পেয়ে গেলা যে সকল অপরিবাহী ডাইলেকট্রিক নয়, কিন্তু সকল ডাইলেকট্রিক অপরিবাহী। তাহলে এই আনসারটাও তোমরা পেয়ে গেলা। এরকম একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অনুধাবন, যে সকল অপরিবাহী ডাইলেকট্রিক নয় কিন্তু সকল ডাইলেকট্রিক অপরিবাহী, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের আনসার তোমরা পেয়ে গেলা যে আমরা জানি কি, যে অন্তরক, যেটার ভিতরে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, কিন্তু ডাইলেকট্রিক অথবা পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক পদার্থ, যেখানে এই সমস্ত পদার্থের মধ্যে পোলারাইজেশন ঘটে, এই জন্য এটা বলা হয় তোমার পরাবৈদ্যুতিক পদার্থ। এই দুটো হলো, এই দুইটার মধ্যে পার্থক্য হলো এইটাই। তাহলে আমরা এই পড়তে গিয়ে আমরা পেলাম পোলারাইজেশন অথবা পোলারায়ন, আর এখানে অন্তরক আর ডাইলেকট্রিক পদার্থ, এই তিনটে সম্বন্ধে আমাদের এখানে আইডিয়া হয়ে গেল। আচ্ছা, এখন এইটার একটা উদাহরণ আমরা দিতে পারি। এই ডাইলেকট্রিকের উদাহরণগুলো তোমরা একটু দেখবা, কারণ উদাহরণ অনেক সময় পরীক্ষায়, যে কোনো একটা পরীক্ষা হইতে পারে, ইউনিভার্সিটির পরীক্ষায় যখন ভর্তি পরীক্ষা দিবা তখনও আসতে পারে, অথবা তোমাদের এমসিকিউতে আসতে পারে, যে লিখলো যে নিচের কোনটি ডাইলেকট্রিক পদার্থ। তাহলে পদার্থগুলো তোমার নাম মনে রাখবা। একটা হচ্ছে মিথেন, পানি, মাইকা, প্লাস্টিক, অভ্র, সিরামিক, রবার, অ্যাম্বার, কাঁচ ইত্যাদি ডাইলেকট্রিক পদার্থ। আচ্ছা, এখন এই যে ডাইলেকট্রিক পদার্থের ভিতরে যে আধান দেখলাম আমরা, আধান সৃষ্টি হলো, এই আধানের অবস্থান অনুযায়ী এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেরুবর্তী ডাইলেকট্রিক, মেরুবর্তী পদার্থ, অথবা আরেকটা আছে অমেরুবর্তী পদার্থ।
ডাইইলেকট্রিক পদার্থের অথবা পরাবৈদ্যুতিক পদার্থের যে অণুগুলো আছে, অণুগুলোর মধ্যে যে আধান, যে সৃষ্ট আধান, সেই আধানের অবস্থান অনুযায়ী এটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ আর একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। দুইটা কি আমরা সেটা জানবো এবং এখান থেকেও আমরা প্রশ্ন নিয়ে আসবো। তাহলে অমেরুবর্তী পদার্থ, এখানে এই অমেরুবর্তী পদার্থ যেটি, সেই পদার্থের যে অণুগুলো আছে সেই অণুগুলার ভিতরে যে পজিটিভ ধনাত্মক আধান অথবা ঋণাত্মক আধানের বন্টনের কেন্দ্র যদি একই বিন্দুতে মিলিত হয় বা একই বিন্দুতে থাকে, তাহলে সেগুলোকে বলা হয় অমেরুবর্তী পদার্থ। ঠিক আছে, তাহলে তার মানে কি একই বিন্দুতে যদি থাকে, এখানে আমরা দেখতেছি এই যে একটা চিহ্ন আমরা দেখছি এখানে পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এই সমস্ত পদার্থের অণুগুলোর ভিতরে যে ধনাত্মক আধানের এবং ঋণাত্মক আধানের বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে, এই জন্য এটাতে কোনো তড়িৎ দ্বিমেরু থাকে না। কিন্তু এটিকে যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা যায়, তাহলে কি হবে, এই যে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ এটার ভিতরে যে আপেক্ষিক সরণের সামান্য আপেক্ষিক সরণ ঘটে, অর্থাৎ এরা একটা থেকে আরেকটু দূরে চলে যায়, সামান্য দূরত্বে থাকে এবং তার ফলে কি হয়, এখানে দ্বিমেরু গঠিত হয়। আচ্ছা, দ্বিমেরু গঠিত হয়, কিন্তু এই সমস্ত পদার্থগুলার একটা জিনিস, এদের কিন্তু দ্বিমেরু ভ্রামক শূন্য। আচ্ছা, তাহলে এই যে অমেরুবর্তী পদার্থ, মেরুবর্তী পদার্থের দ্বিমেরু ভ্রামক শূন্য ব্যাখ্যা করো। এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তুমি কি বলবা? কারণ কি, এই সমস্ত পদার্থের তুমি সরাসরি অ্যান্সার, যে সমস্ত পদার্থের যে অণুগুলো আছে সেই অণুগুলার যে পজিটিভ চার্জ যে বন্টনের কেন্দ্র এবং নেগেটিভ চার্জের বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। তাহলে একই বিন্দুতে অবস্থিত যেহেতু, সুতরাং এদের কোনো স্থায়ী দ্বিমেরু নাই। কারণ কি, আমরা জানি কি দ্বিমেরু মানে একটা নেগেটিভ চার্জ, একটি পজিটিভ চার্জ এবং এদের মাঝখানে একটা দূরত্ব থাকবে, নির্দিষ্ট দূরত্ব। তাহলে একই বিন্দুতে তারা অবস্থান করে, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন সম একই কেন্দ্র। তাহলে সুতরাং এর স্থায়ী কোনো দ্বিমেরু নাই। কিন্তু এরা যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা যায়, তাহলে কি হবে, এরা তো এই ইলেকট্রন এবং প্রোটন সমূহ তাদের ভিতরে আপেক্ষিক সরণ ঘটে সামান্য, এবং তাতে কি হয়, একটি দ্বিমেরু গঠিত হয়। আচ্ছা, এর যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো তোমরা একটু মনে রাখবা। যেমন মিথেন গ্যাস, মিথেন, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এগুলো তোমরা একটু মনে রাখবা যদি তোমাদের প্রশ্ন আসে ডাইইলেকট্রিক অমেরুবর্তী পদার্থ উদাহরণগুলো কি কি। তাহলে এগুলো তোমাদের পরীক্ষায় যদি এমসিকিউতে আসে তাহলে তোমরা সেইভাবে দিবা। আর মেরুবর্তী পদার্থ কাকে বলে? যে সমস্ত ডাইইলেকট্রিক পদার্থের ধনাত্মক বন্টনের কেন্দ্র এবং ঋণাত্মক বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান না করে সামান্য ব্যবধানে অবস্থান করে, তবে তাকে বলা হয় মেরুবর্তী পদার্থ। এবং এদের এখানে যেমন চিত্রগুলো দেখো, এরা কিন্তু একটু দূরে দূরে আছে, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এবং এদের যে তড়িৎ ক্ষেত্রতে আমরা এই যে এখানে দেখলাম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলাম। আচ্ছা, তাহলে এদের এমনি তাদের দ্বিমেরু, স্থায়ী দ্বিমেরু আছে। তাহলে সুতরাং দ্বিমেরু যেহেতু আছে, সুতরাং এদের দ্বিমেরু ভ্রামকও আছে। আর এখানে বললাম দ্বিমেরু ভ্রামক শূন্য। তাহলে দ্বিমেরু ভ্রামক আমরা জানি কি একটা চার্জ, আর এদের মধ্যবর্তী ধরো টুয়াইসে, এটা তো 0, তাহলে এটা কত? শূন্য। আর এখানে যেহেতু এদের মধ্যে দূরত্ব আছে, সুতরাং এখানে দ্বিমেরু ভ্রামক আছে। তাহলে এই যে মেরুবর্তী পদার্থের যে উদাহরণগুলো সেটাও আমরা একটু বলি। সেটা হচ্ছে অ্যামোনিয়া, পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বন মনোক্সাইড। তাহলে এই সমস্ত গুলো হচ্ছে মেরুবর্তী পদার্থের উদাহরণ। এরপরে আসছি আমরা পরিবাহী ধারকত্ব অথবা ক্যাপাসিট্যান্স অফ কন্ডাক্টর। তাহলে পরিবাহী ধারকত্ব আমরা একটু দেখবো। মনে করো কোনো বস্তুকে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে, বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু সেরকমই কোনো পরিবাহীতে যদি যত তুমি চার্জ দিলে এর বিভব বৃদ্ধি পাবে, যত বেশি চার্জ দিবা তত বেশি বিভব বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন
আমরা এর থেকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তাপ ধারকত্ব। মানে সব পরীক্ষা আসতে পারে তাপ ধারক, যদিও এটার সাথে এখানে কোনো মিল নাই, তবু আমি একটু তোমাদের শিখাই দিই। কোনো কোনো বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারকত্ব বলা হয়। এটা আমরা জানি যে কোনো বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে বা প্রতি একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারকত্ব বলা হয়। তাহলে এখন আমরা তাপ থেকে পরিবাহী ধারকত্ব শিখব। তাহলে পরিবাহী ধারকত্ব কাকে বলে? কোন পরিবাহী ধারকত্ব, কোন পরিবাহীর বিভব প্রতি একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে পরিবাহীর ধারকত্ব বলা হয়। তোমাদের খুব সহজ, কোন পরিবাহীর বিভব প্রতি একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে পরিবাহীর ধারকত্ব বলা হয়। এর সাথে মিলাই আমরা এটা বললাম। মনে করো আমি যদি বলি যে কোনো পরিবাহীর বিভব, কোনো পরিবাহীর বিভব ভি বাড়াতে যদি কিউ চার্জের প্রয়োজন হয়, আচ্ছা একক পরিমাণ বাড়াতে কত চার্জের পরিমাণ কিউ বাই ভি, তা পরিবাহী বিভব একক বা প্রতি একক বাড়াতে কিউ বাই ভি চার্জের প্রয়োজন হয়। তাহলে এটি হচ্ছে ধারকত্ব। আমরা ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করি। তাহলে কিউ বাই ভি সংজ্ঞা অনুযায়ী আমি লিখে বললাম কিউ বাই ভি। আচ্ছা এখন এখান থেকে আমরা আচ্ছা ধারকত্ব এখানে কুলম্ব আর এটা হচ্ছে ভোল্ট। তাহলে ধারকত্বের একক একক যেটা ওটার বলা ফ্যারাড। ফ্যারাড আচ্ছা তাহলে 1 ফ্যারাড সমান সমান কত আমরা সেটা একটু দেখব। 1 ফ্যারাড তাহলে আচ্ছা এখানে যদি 1 কুলম্ব হয় আর এখানে যদি 1 ভোল্ট হয়, তাহলে কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলা হয়। তাহলে ফ্যারাড আমরা শিখলাম। আচ্ছা ফ্যারাড খুবই বড় একটা একক। আমরা ব্যবহারিক ক্ষেত্রে এই ফ্যারাডের পরিবর্তে মাইক্রো ফ্যারাড ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে ফ্যারাডে আর এটা হচ্ছে মাইক্রো ফ্যারাড। আমরা দেখবা যে আমরা যখন অঙ্ক করব তখন দেখবা যে মাইক্রো ফ্যারাড এককটা সবসময় ব্যবহার করা হয়, কিন্তু আমরা ক্যালকুলেশনের সময় সবসময় আমরা ফ্যারাডে কনভার্ট করে নিব। তাহলে ফ্যারাড যেহেতু বড় একক সুতরাং এখানে মাইক্রো ফ্যারাড ব্যবহার করা হয়। তাহলে মাইক্রো ফ্যারাড সমান মাইক্রো ফ্যারাড 1 ফ্যারাড সমান সমান 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। তোমাদের যে ব্যবহারিক একক যেটা সেটা আমরা ব্যবহার করেছে মাইক্রো ফ্যারাড এই এককটা। এমনি নরমালি একক হচ্ছে ফ্যারাড, কিন্তু আমাদের যে আমরা যে অঙ্ক করব সেখানে দেখব যে মাইক্রো ফ্যারাড আছে, কিন্তু আমাদের সবসময় ফ্যারাডে কনভার্ট করতে হবে। তাহলে 1 মাইক্রো ফ্যারাড সমান সমান 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। আচ্ছা আর কয়েকটা একক আমরা এখানে দেখব, কারণ এই ধরনের একক যদি যখন থাকবে তখন তোমরা যদি না জানো তাহলে অঙ্ক করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে অঙ্কগুলো করার জন্য আমরা এখানে কয়েকটা জিনিস দেখব। একটা হচ্ছে মনে করো ফ্যারাড 1 ন্যানো ফ্যারাড। ন্যানো ফ্যারাড 1 ন্যানো ফ্যারাড সমান সমান 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। আচ্ছা আর একটা আছে পিকো ফ্যারাড। পিকো ফ্যারাড আচ্ছা পিকো ফ্যারাড পিএফ, এটা অথবা 1 মাইক্রো ফ্যারাড। তাহলে 2 বার মাইক্রো ফ্যারাড অথবা 1 পিকো ফ্যারাড। তাহলে এই দুইটা জিনিসই একই, এজন্য আমি এরকম করে লিখলাম। তাহলে এটা সমান সমান 2 বার তো মাইক্রো, তাহলে 10 টু দি পাওয়ার -6 1 মাইক্রো 10 টু দি পাওয়ার -6 ইনটু 10 টু দি পাওয়ার -6, তাহলে কত হলো 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। তাহলে এখান থেকে আমরা পেলাম 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। তাহলে এই তিনটা একক তোমরা মনে রাখবা। 1 মাইক্রো ফ্যারাড 10 টু দি পাওয়ার 1 মাইক্রো ফ্যারাড সমান 10 টু দি -6 ফ্যারাড, 1 ন্যানো ফ্যারাড সমান 10 টু দি -9 ফ্যারাড, 1 পিকো ফ্যারাড
অথবা 1 মাইক্রো মাইক্রো ফ্যারাড, এই দুটো একই জিনিস। কোন অঙ্কে যদি এরকম থাকে তাহলে তোমরা এই অঙ্কগুলা এইভাবে দিবা। আচ্ছা, আর 1 মাইক্রো মাইক্রো ফ্যারাড সমান 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড। তাহলে এখান থেকে আমরা এটা শিখলাম। তোমাদের যদি কোনো সময় প্রশ্ন আসে কোনো পরিবাহীর ধারকত্ব মনে কর 10 ফ্যারাড, এই কথার অর্থ কি, এই কথা বলতে কি বুঝো, অনেক সময় তাৎপর্য এই ধরনের প্রশ্ন আসে যে কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি বলবা, কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে 10 কুলম্ব 10 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, এটারে বলা হয়। এরপর আসছে গোলাকার পরিবাহী ধারকত্ব। তাহলে গোলাকার পরিবাহী এরকম মনে করো একটা গোলক, এরকম একটা গোলক আছে, এই গোলকের নাম আমরা এখানে দিয়েছি এ, এবং এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। এটি কে তড়িৎ মাধ্যম বিশিষ্ট কোনো মাধ্যমে অবস্থিত। এখানে আমরা কিউ পরিমাণ চার্জ প্রদান করলাম এই পরিবাহীতে, ঠিক আছে। তাহলে এখানে কিউ পরিমাণ চার্জ প্রদান করা হলো এবং তাতে কি মনে করে ধরে নিয়েছে এর পৃষ্ঠে সমভাবে চারিদিকে বন্টিত হয়ে গেল এই চার্জটা। আচ্ছা, এখন এই পরিবাহীতে চার্জ এইভাবে বন্টিত হলে এখানে প্রত্যেকটা বিন্দুতে এই যে পরিবাহী, এই পরিবাহীর প্রতিটা বিন্দুতে লম্বভাবে বলরেখাগুলো নির্গত হবে। তাহলে এইভাবে বলরেখাগুলো নির্গত হবে। আচ্ছা, এই বলরেখাগুলো যদি আমরা এখান থেকে যদি পিছনের দিকে টেনে দেই তাহলে এরা ধরো এসে ও বিন্দুতে মিলিত হবে। আচ্ছা, এখন যদি এই চার্জটা ঠিক আগে আমরা বিভব বের করার সময় আমরা ঠিক এই কথাগুলোই বলেছিলাম যে এই চার্জটা যদি আমরা এই কেন্দ্রে রাখি তাহলে এখান থেকে বলরেখাগুলো এইভাবে নির্গত হবে। আবার ঠিক এই একইভাবে এটাও যদি এই পৃষ্ঠে থাকে তাহলে বলরেখাগুলো এইভাবে নির্গত হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে এই চার্জটা ধরে নিলাম এই কেন্দ্রে স্থাপিত, তাহলে এরকম যদি হয় তাহলে পরিবাহীর পৃষ্ঠে যে কোনো বিন্দুতে আমরা বিভব 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর ধরো কে। আচ্ছা, আর ধারকত্ব যেহেতু পরিবাহীতে আমরা চার্জ দিছি তাহলে সেক্ষেত্রে আমরা ধারকত্ব পাবো C = Q বাই V। আমরা জানি যে কোনো পরিবাহীতে চার্জ প্রদান করলে এখানে ধারকত্ব পাওয়া যাবে, যত বেশি চার্জ দেবে তত বেশি বিভব পাবে, সেখান থেকে আমরা ধারকত্ব C = Q বাই V এটা আমরা পেয়েছি। আচ্ছা, এখন আমরা ধরো এটা দিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন, এটা দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনে C = Q বাই V। আচ্ছা, এখানে Q থাকলো, এখানে Q আমরা ছোট হাতেরে দিব। আচ্ছা, Q। আচ্ছা, এখান থেকে ধরো Q দিলাম আর V সমান কত আসে, এখানে চলে গেল 4 পাই এপসিলন নট, আর এদিকে আর এদিকে কি, আর এদিকে আছে K। তাহলে এটা চলে গেল, রইল কত 4 পাই এপসিলন নট K আর C। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, এই যে গোলাকার পরিবাহীর ধারকত্ব আমরা পেলাম C = 4 পাই এপসিলন নট K আর। এটা যদি বায়ু অথবা শূন্য মাধ্যমে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা K = 1 পেলাম। তাহলে C = 4 পাই এপসিলন নট আর। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু ধ্রুব রাশি, তাহলে এখানে আমরা লিখতে পারি আর। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে কি গোলাকার পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক, যেহেতু C প্রপোর্শনাল আর পেলাম। তাহলে এটা আমরা শিখে ধারক, আমরা নতুন একটা জিনিস সম্বন্ধে জানবো, ধারক। তার আগে আমরা আগের কথাগুলো একটু বলে নিই। কিছুক্ষণ আগে আমি যেটা পড়ালাম যে ডাইইলেকট্রিক পদার্থ আর হচ্ছে অন্তরক। ডাইইলেকট্রিক পদার্থটা সাধারণত যেটি খুব বেশি যেটি ব্যবহার সেটা হচ্ছে ধারকে শক্তি সঞ্চয়ের জন্য ডাইইলেকট্রিক পদার্থটা ব্যবহার করা হয়, এটা আমরা এখন দেখব। আচ্ছা, আর একটা জিনিস আমরা জানি যে পরিবাহীতে চার্জ প্রদান করলে এটা কি হবে, চার্জিত হতে থাকবে, যত বেশি চার্জ দিব তত বেশি তার বিভব বৃদ্ধি পেতে থাকে। এখন যদি যথেষ্ট পরিমাণ যদি চার্জ দেওয়া যায় বা অতিরিক্ত চার্জ প্রদান করা যায় তাহলে কি হবে, আস্তে আস্তে চার্জ কিন্তু ক্ষয় হতে থাকে। অর্থাৎ এই যে যত বেশি চার্জ দিব তখন হয় কি যে পরিবাহীর যে সংলগ্ন জায়গা বা স্থান সেখানেও কিন্তু প্রাবল্য যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায় এবং পরিবাহীর
একেবারে মনে করো একটা পরিবাহী, আমি ধরলাম একটা পরিবাহী, এর পরিবাহীর পাশে চারপাশে একটি বায়ুর যে পাতলা স্তর আছে, এই পাতলা স্তরটা একটি পরিবাহী হয়ে ওঠে। তার ফলে কি হবে, আস্তে আস্তে এটার থেকে চার্জ ক্ষয় হতে থাকে। এই জন্য একটি বিশেষ ব্যবস্থায় ধারক, আদর্শ ধারক তৈরি করা হয়। সেটা কিভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখব। আচ্ছা, ধারক আগে কি বলি, ধারক একটি যান্ত্রিক কৌশল, যার সাহায্যে ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার সাহায্যে চার্জ সংরক্ষণ করা যায় বা চার্জ সঞ্চয় করে রাখা হয়। আচ্ছা, এখানে ধারক সম্বন্ধে তোমাদের আরো আইডিয়া আমরা দিব। এখানে কি পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে দুইটি পরিবাহী থাকবে একটি নির্দিষ্ট দূরত্বে, এবং এই পরিবাহীকে বলা হয় পাত অথবা প্লেট। এর ভিতরে এই প্লেটের মধ্যবর্তী স্থানে তোমার কোনো অন্তরক পদার্থ বা ডাইলেকট্রিক পদার্থ এটি থাকতে পারে। আর এই পরিবাহীর প্রতীক, এই ধারক যেটি, এই ধারকের একক মানে প্রতীক হচ্ছে এই প্রতীক। আচ্ছা, আরো একটা জিনিস, এটার কাজ কি, ধারক আমরা কেন রাখবো, এটাতে মনে করো স্বল্প স্থানে উচ্চ মাত্রার তড়িৎ ক্ষেত্র রাখা যায়, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা যায়, আর তড়িৎ শক্তি সঞ্চয় করে রাখা যায় এই ধারক দিয়ে। তাহলে এখন আমরা ধারক কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে ধারক তৈরি করার আগে দেখি যে বলছে যে দুইটা পরিবাহী, যেটা আমরা পাত অথবা প্লেট বলি, এই দুটো দেখতে একই রকম থাকবে, অর্থাৎ এদের ক্ষেত্রফল এগুলো সব এক, এবং এদের একটি নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে, এবং এদের ভিতরে তুমি ডাইলেকট্রিক পদার্থ রাখতে হবে। আচ্ছা, এখন এই যে যে পরিবাহী দুটো পাত, এই পাতের যদি নাম দেই আমরা এম, এটা অন্তরিত থাকতে হবে, মানে একেবারে মানে ইয়ার থেকে, ভূমি থেকে এটা অন্তরিত থাকবে, মানে আলাদা থাকবে। আর আরেকটা পাত যেটা এন, সেটা ভূসংযুক্ত থাকবে, তাহলে এটা অন্তরিত থাকবে, অর্থাৎ সে নিজের মতোই থাকবে এটা। আচ্ছা, আর আমরা যে ইলেকট্রিক তারগুলো দেখি না, যেখানে রবার দিয়ে আলাদা করা থাকে আমাদের বাসা বাড়িতে, ঠিক সেরকম আর কি। আচ্ছা, এটা এই পাতে অর্থাৎ এম পাতে একটি তড়িৎ উৎপাদক যন্ত্রের সাথে সংযুক্ত করা আছে, এখান থেকে অথবা ব্যাটারির সাথে সংযুক্ত করা আছে। তাহলে এখান থেকে কি হবে, পজিটিভ চার্জ দিলাম, তাহলে এই যে যে পজিটিভ চার্জ, প্রথম যে পাত এম, এটা পজিটিভ চার্জ হলো। আচ্ছা, আবেশ প্রক্রিয়ায় এই যে এন পাত যেটা, সেটা নেগেটিভ চার্জিত হলো। আর আমরা জানি যে দূরে থাকবে হচ্ছে ঠিক একই চার্জ, আমরা যে আবেশ প্রক্রিয়া যে আগে শিখেছি ক্লাস 9-10 এ, সেই অনুযায়ী আমরা লিখতেছি। তাহলে এখানে থাকলো হচ্ছে পজিটিভ চার্জ। আচ্ছা, এখানে পজিটিভ চার্জ, কিন্তু এটা যেহেতু ভূসংযুক্ত আছে, সুতরাং এখান থেকে ইলেকট্রন এসে এই চার্জগুলোকে নিষ্ক্রিয় করে দিবে, তাহলে একটা থাকলো না। আচ্ছা, তাহলে রইলো কোনটা, ভিতরে নেগেটিভ চার্জ। তাহলে এইখানে যে নেগেটিভ এবং পজিটিভ এই দুটো চার্জের জন্য এখান থেকে কিছু চার্জ নিষ্ক্রিয় হয়ে যাবে, তার ফলে কি হবে, এখান থেকে কিছু চার্জ কমে যাওয়া মানে এখানে বিভব বৃদ্ধি পেল। তাহলে বিভব বৃদ্ধি পেলে আমরা জানি C = Q/V। তাহলে এখান থেকে যখন বিভব এখানে যে চার্জ, অর্থাৎ এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এদের কি হবে, এদেরও কিছু কিছু চার্জ নিউট্রাল হয়ে যাবে নেগেটিভ পজিটিভে। তাহলে চার্জ কমে যাওয়া মানে কি, এখানে চার্জ কমে যায় মানে বিভব কমে যাওয়া। তাহলে এখানে যদি বিভবটা কমে যায়, তাহলে এখানে ধারকত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা আরো বেশি চার্জ গ্রহণের জন্য প্রস্তুত হয়, তাহলে সে আবার চার্জ দিবে। আচ্ছা, এইভাবে থাকবে। আর একটা জিনিস, এই দুইটা যে পাত, এটা যদি তুমি আর একটু সরায় নাও, তাহলে তার সেক্ষেত্রেও কি হবে, এখানে এটা চার্জ গ্রহণ করার জন্য আরো প্রস্তুত হবে, অর্থাৎ এর ধারকত্ব বৃদ্ধি পাবে। যত বেশি কাছে নিবা, তবু একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে, তাতে কি হবে, এর ধারকত্ব বৃদ্ধি পাবে, তাহলে সে আরো চার্জ নিতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যেহেতু এটা ভূসংযুক্ত করা থাকে, সুতরাং আমরা জানি পৃথিবীর বিভব 0, তাহলে এই ক্ষেত্রে যে এন পাত যেটা, এটা বিভব 0 হবে। তাহলে 0 যদি হয়, তাহলে এই যে এইটার যে বিভব থাকবে, এই বিভবটাই এই দুই পাতের বিভব পার্থক্য হবে। মনে করি এটা যদি ভি হয়, তাহলে এটা ধরো 0, এই, তাহলে এই হচ্ছে বিভব পার্থক্য হচ্ছে ভি, তাহলে এই দুই পাতের বিভব পার্থক্য হচ্ছে ভি। আচ্ছা, এটা আমরা দেখলাম।
আর একটা জিনিস হচ্ছে কি, যে এখান থেকে এই যে যে চার্জ বলতেই আমরা যদি মনে করি একটা ধারকের চার্জ বলতে আমরা এই ধনাত্মক চার্জকে আমরা বুঝি। আচ্ছা, এই গেল আর একটা জিনিস। আর তাহলে আমরা ধারক সম্বন্ধে দেখলাম যে ধারক কিভাবে তৈরি করা হয়। আমরা যেমন পরিবাহীর জন্য যেভাবে আমরা দেখলাম যে কিভাবে চার্জ সঞ্চয় করে রাখা যায়, যে কোনো পরিবাহীতে চার্জ যত বেশি দিবে তত বেশি চার্জ দিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে পারবে, এরপরে কি হবে, সে চার্জগুলা ক্ষয় হতে থাকবে। তার জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থায় বিশেষ ব্যবস্থা আমরা ধারক কিভাবে গঠন হয় সেটা আমরা একটু দেখলাম। তাহলে এখানে এই ধারকটার মধ্যে কি কি আছে, যে একজোড়া পরিবাহী একটা নির্দিষ্ট দূরত্ব রেখে যান্ত্রিক কৌশলের মাধ্যমে চার্জ গ্রহণ করে বা চার্জ সঞ্চয় করে রাখে। তাহলে ধারক হলো এমন একটি যান্ত্রিক কৌশল যার সাহায্যে চার্জ সঞ্চয় করে রাখা যায়। আচ্ছা, সঞ্চয় করে রাখা যায় বা পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে এই পরিবাহী পাত দুটি। আচ্ছা, এখন আমরা একটা সংজ্ঞা শিখবো, সেটা হচ্ছে ধারকের ধারকত্ব। অনেক সময় তোমাদের পরীক্ষা আসবে যে ধারকের ধারকত্ব, এটা একটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন। সুতরাং এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা বলি কিভাবে। এই যে দুইটা পাত, আমরা তো কিন্তু এখান থেকে একটা ব্যাটারির সাহায্যে এখানে পজিটিভ চার্জে চার্জ দিতে করছি এই এম পাতটাকে। তাহলে এখানে আমরা ধারকের ধারকত্ব যদি আমরা সংজ্ঞা দিই, যে কোনো ধারকের বিভব 1 একক সৃষ্টি করে 1 একক ভোল্ট বা 1 একক সৃষ্টি করতে যে পরিমাণ চার্জ অন্তরিত পাতে দেওয়া হয় তাকে বলা হয় ধারকের ধারকত্ব। তাহলে এই যে দুইটা পাত, এই দুই পাতের বিভব পার্থক্য হইতে হবে 1 ভোল্ট বা 1 একক। তাহলে কোন ধারকের বিভব, দুই পাতের বিভব পার্থক্য 1 একক সৃষ্টি করতে অন্তরিত পাতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকেই বলা হয় ধারকের ধারকত্ব। তাহলে এখানে আমরা ঠিক এইভাবে লিখি, অন্তরিত পাতে চার্জের পরিমাণ আর দুই পাতের বিভব পার্থক্য। এটা একক যেহেতু বলছি, দুই পাতের বিভব পার্থক্য। তাহলে এখানে আমরা ধারকের ধারকত্ব পেলাম, যে কোনো ধারকের পাতদ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে অন্তরিত পাতে, এই হলো অন্তরিত পাত, অন্তরিত পাতে যে পরিমাণ চার্জ প্রদান করতে হয় তাকে ধারকের ধারকত্ব বলা হয়। এবং এটার একক ফ্যারাড। আমাদের যদি কোনো সব প্রশ্ন আসে যে কোনো ধারকের ধারকত্ব হচ্ছে 5 ফ্যারাড, এই কথার অর্থ কি, যে এই কথার অর্থ হচ্ছে কি, যে কোনো ধারকের দুই পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট সৃষ্টি করতে অন্তরিত পাতে 5 কুলম চার্জ প্রদান করতে হবে। অ্যান্সার কে পর্যন্তই থাকুক। তোমরা যেগুলো পড়াইলাম আজকে সেগুলি তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে তারপর পড়বে। তোমাদের কাছে যার কাছে যে বই থাকুক সমস্যা নাই, সব বইতে এগুলো আছে এবং সুন্দর করে দেওয়া আছে। তোমরা খালি জিনিসগুলো ভালো করে বুঝে নিবা, বুঝে নিয়ে তারপরে এগুলি পড়বে। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো পড়লে আর সামনের দিন যেগুলো পড়াবো সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, আর অঙ্ক করতে তো সুবিধাই হবে। এছাড়া তো তোমাদের পরীক্ষা তো আছেই। তাই সুতরাং ঘরে বসে তোমরা একটা নির্দিষ্ট সময় তোমাদের ল্যাপটপ অথবা মোবাইল চালিয়ে আর বই সাথে নিয়ে, খাতার সাথে নিয়ে তোমরা এই পড়াগুলো করে ফেলবে। আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।